আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুরবা বুশরা জাহান, গাইনিতে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আজকে তোমাদের সেশনে এসছি জয়েন করতে এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই সেশন। আজকের যে সেশনটা সেটা তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে ইট ইজ অন প্রম। প্রম মানে হচ্ছে PROM। এটাকে আমরা আগে আসলে বলতাম প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, বাট নাও ইট ইজ কল্ড, নতুন করে nomenclature হয়েছে, it is pre-labor rupture of membrane। তো আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করছি তোমাদেরকে, আশা করছি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে এখন দেখো আমি কেস শুরু করার আগে যে একটু ইন্ট্রোডাকশন হিসেবে যেটা বলতে চাচ্ছিলাম যে why it is called pre-labor rupture of membrane, why it is changed the name from premature rupture of membrane। এখন এখানে দুইটা কথা এসছে, একটা হচ্ছে ম্যাচুরিটি আর একটা হচ্ছে লেবার। দ্যাট মিনস লেবার মিনস অনসেট অফ লেবার। এখন যদি আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে জিনিসটা বলি, যেটা নিয়ে কিন্তু একটু কনফিউশন থাকে, আমাদেরও ছিল। তো ম্যাচুরিটি বলতে আসলে আমরা কি বুঝি? ম্যাচুরিটি বলতে আমরা বুঝি যে যখন the fetus in the uterus যে 37 completed weeks up to 42 completed weeks, এখন এই জিনিসটা, এই পিরিয়ড অফ টাইমটাকে আমরা বলছি ম্যাচুরিটি। এখন প্রমের যেটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, যে প্রিটার্ম প্রম আর হচ্ছে টার্ম প্রম। তো কনফিউশনটা এখানে আসে যে কথাটা হচ্ছে যে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, আবার এখানে আবার প্রিটার্ম টার্ম, এই দুটা কথা কেন? সেজন্যই কিন্তু আসলে এই নামটা চেঞ্জ করে এখন প্রি লেবার রাপচার অফ মেমব্রেন করা হয়েছে। তো টার্ম প্রম বলতে তাহলে আমরা কি বুঝি? টার্ম প্রি লেবার রাপচার অফ মেমব্রেন মানে হচ্ছে যখন তোমার 37 উইকস অনওয়ার্ড, 37 কমপ্লিটেড উইকস অনওয়ার্ডে যখন মেমব্রেনটা রাপচার হচ্ছে, তখন আমরা বলছি এটাকে টার্ম প্রম। আর প্রিটার্ম প্রম হচ্ছে when 28 weeks to up to 37 weeks, in between this time এর মধ্যে যদি মেমব্রেনটা রাপচার হয়, তখন আমরা তাকে বলছি প্রিটার্ম প্রম। আচ্ছা, আরেকটা যে কথাটা আমি বলেছিলাম যে অনসেট অফ লেবার, অনসেট অফ লেবারের সাথে তাহলে এটার রিলেশনটা কি? অনসেট অফ লেবারের সাথে এটার রিলেশনটা হচ্ছে যে মানে এই রাপচারের রিলেশনটা কি? আমরা এটা জানি যে মেমব্রেনস কিন্তু ইউজুয়ালি রিমেইন ইনট্যাক্ট আনটিল ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। হোয়াট ডাজ ইট মিন? মানে হচ্ছে যে তোমরা লেবার আশা করছি তো ক্লাস হয়, তার আগে যদি মেমব্রেনটা রাপচার হয়ে যায়, অর্থাৎ ইউজুয়াল টার্মটা কি, ইউজুয়ালিটিটা কি? সেটা হচ্ছে যে সার্ভিক্সটা ফুল ডাইলেটেশন হবে, দেন মেমব্রেন উইল রাপচার। ইট ইজ দ্য নর্মাল থিং। এখন এই নর্মালের যদি আগে হয়ে যায়, মানে সার্ভিক্সের ফুল ডাইলেটেশনের আগেই যদি রাপচারটা হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলছি? যে আর্লি রাপচার। আর্লি রাপচার কখন বলবো? যে সার্ভিক্সটা ফুল ডাইলেটেশন হওয়ার আগে রাপচার হয়েছে, কিন্তু অনসেট অফ লেবার শুরু হয়ে গেছে, অর্থাৎ আফটার অনসেট অফ লেবার বাট বিফোর দ্য ফুল সার্ভাইকাল ডাইলেটেশন, ইন বিটুইন দিস পিরিয়ড যদি রাপচারটা হয়, তখন আমরা এটাকে বলছি যে আর্লি রাপচার। ইট ইজ নট প্রি লেবার রাপচার, অথবা যেটাকে আমরা যেটা আমাদের আজকে টপিকস যে প্রি লেবার রাপচার অফ মেমব্রেন, এটা কিন্তু তা না। লেবার শুরু হয়ে গেল, লেবার শুরু হয়েছে, শুরু হওয়ার পরে ফুল ডাইলেটেশন কিন্তু সার্ভিক্সের হয়নি, কিন্তু তার আগেই মেমব্রেনটা রাপচার হয়ে গেল। এটাকে আমরা প্রি লেবার রাপচার অফ আমার মেমব্রেন কখন বলবো? যখন লেবার শুরুই হয়নি, অর্থাৎ বিফোর দ্য অনসেট অফ লেবার, when membrane ruptures, then we call it pre-labor rupture of membrane, কিংবা যেটাকে তোমরা আগে বলতা যে premature rupture of membrane। আমি আশা করছি যে এখন মনে হয় তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে যে নর্মাল, আমার একটু জিনিসটা ক্লিয়ার করার দরকার ছিল। এখন আমি তোমাদের কেসে চলে যাব। আচ্ছা, কেসে যাওয়ার আগে যেটা আমি একটু সবসময় বলে নিই যে মানে এটার ইম্পর্টেন্সটা কি।
এটার ইম্পর্টেন্সটা কেন, দুই ক্ষেত্রেই ইম্পর্টেন্সটা আছে। যেমন যদি প্রি লেবার রাপচার অফ মেমব্রেন যদি হয়ে যায়, তাহলে কি হয় আমরা জানি যে ইন দ্য ভ্যাজাইনা there are multiple organisms, normal flora, which accents and then infection may happen. তখন কি হয়ে যায় যে যেটাকে আমরা যেটা বলি যে কোরিওঅ্যামনিওনাইটিস, এটা নিশ্চয়ই তোমরা এই টার্মটা সম্পর্কে তোমরা অবহিত আছো। কোরিওঅ্যামনিওনাইটিস হয়ে যেতে পারে, এগুলো হচ্ছে যে কমপ্লিকেশন হতে পারে। তারপরে মায়ের এন্ডোমেট্রাইটিস হতে পারে, ম্যাটারনাল সেপসিস হতে পারে। এই ধরনের প্রবলেমস গুলো কিন্তু অ্যারাইজ করতে পারে, সেজন্য কিন্তু আমরা বেশ এটাকে নিয়ে কনসার্ন হয়ে যাই। আচ্ছা, আর কি হতে পারে? প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়ে যেতে পারে। অ্যাব্রাপশীয় প্লাসেন্টি সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, তাহলে অ্যাব্রাপশন হয়ে যেতে পারে এবং এটাও কিন্তু একটা ফ্যাটাল কন্ডিশন, এটা হতে পারে। আচ্ছা, আর বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে? বাচ্চার ক্ষেত্রেও যেমন মায়ের যেমন সেপসিস হতে পারে, তেমনি বাচ্চারও নিওন্যাটাল সেপসিস হতে পারে। এছাড়া আরো অনেক ধরনের ডিজিজ হতে পারে। এছাড়াও হচ্ছে যে আরেকটা জিনিস যেটা যেমন তোমাদের বাচ্চার ক্ষেত্রে কর্ড প্রোল্যাপস হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং কর্ড প্রোল্যাপস হলে কিন্তু আর্লি ডিমাইজ চলে আসতে পারে। তো সেই জন্য যদি মেমব্রেনটা রাপচার হয়ে যায়, তাহলে কি হয় যে কর্ডটা ওই রাপচার মেমব্রেনের মধ্যে এখানে জাস্ট প্রোল্যাপস হয়ে যেতে পারে। সেই জন্য এটাও একটা কথা। এবং এই প্রোল্যাপসটা, কর্ড প্রোল্যাপসটা বেশি হয় যদি ইন কেস অফ ম্যালপ্রেজেন্টেশন, তোমরা জানো যদি ব্রিজ থেকে থাকে তাহলে কিন্তু, কিংবা অন্য ধরনের ম্যালপ্রেজেন্টেশন থেকে থাকে, তখন কিন্তু এক্সেপ্টিভ ভার্টেক্স, তখন কিন্তু এই জিনিসটা হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের একটু ডেঞ্জার গুলো একটু বলে নিলাম। নাও কাম টু দ্য কেস। আমি এখন একটা কেস নিয়ে ডিসকাস করব, আগে প্রতিবারের মতোই কেসটা তোমাদেরকে এখন দেখাচ্ছে। আচ্ছা, suppose a lady of 22 years, primary gravida, came in the labor emergency at her 37 plus weeks of gestation. Please note that what is the gestational age here? It is 37 plus weeks. তার মানে কি যে আমি এখানে কি বলতে চাচ্ছি, মানে আমি কিন্তু এখানে আজকে তার মানে টার্ম প্রম নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, with watery discharge per vagina for 6 hours and less fetal movement। এখানে less fetal movement থাকতেও পারে। আরেকটা জিনিস থাকে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, less fetal movement-এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ধরো এই ধরনের একটা কেস তোমার কাছে আসলো, লেবার এমার্জেন্সিতে তুমি ডিউটিরত অবস্থায় আছো, তখন এরকম একটা পেশেন্ট আসলো। দেন হাউ উইল ইউ প্রসিড টু ম্যানেজ হার? ওকে, আচ্ছা এখন আসি আমরা কেসটাতে চলে যাই। আচ্ছা, এগুলোতে আর কোনো তেমন ইম্পর্টেন্স নাই এখানে। যেমন হচ্ছে যে অকুপেশন অফ দ্য হাজবেন্ড, এটা আমি যে লেবারার যেটা বলছে, এটা মানে এটাই বোঝাতে চাচ্ছি যে শি কামস ফ্রম এ লো সোশিওইকোনমিক কন্ডিশন, এবং লো সোশিওইকোনমিক কন্ডিশন এটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর অফ দিস প্রম, ঠিক আছে? এটা একটু বলার জন্যই। আর আগেকার এগুলো তো তোমরা ওভাবেই বলবে, যে যেখানে আছো ঠিক সেভাবে হসপিটালটার নামটা বলবে। এবং আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, যে তুমি যে পরীক্ষা দিচ্ছ কিংবা তুমি যে ফেস করছো, সেটা কোথা থেকে দিচ্ছ, মানে ইজ ইট আ টারশিয়ারি হসপিটাল? মানে সাধারণত যে পরীক্ষা যেগুলো হয় সেগুলো কিন্তু সবগুলো কিন্তু টারশিয়ারি হসপিটালে হয়। তো তার মানে এখন ওই টারশিয়ারি হসপিটালে কিছু কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে, যেমন এনআইসিইউ কেয়ার। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে এনআইসিইউ কেয়ারের ব্যাপারটা, সেটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদিও এটা আমি এখন একটা কেস যেটা ডিসকাস করছি সেটা যদিও টার্ম প্রম, এখানে ওই ধরনের ফ্যাসিলিটিস দরকার নেই, কিন্তু তারপরেও তোমাদের যদি এমন তো না যে তোমরা সবসময় এই 37 প্লাস উইকস এর একটা প্রেগন্যান্সি পাবে, সেটাও না, আর্লিও পেতে পারো। তখন এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি ওই ইনস্টিটিউশনে থেকে তুমি কি করবে। আর যেটা লেকচারে পড়ো কিংবা যখন বই যখন পড়ো, তখন কিন্তু সেখানে যেভাবে লেখা থাকে যে এত উইকস থেকে এত উইকস হলে কি করব, অত উইকস হলে মানে লেস দ্যান 34 উইকস হলে কি করব, মোর দ্যান 34 উইকস হলে কি করব, এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে কেস যখন ডিসকাস করবে, কেস যখন তোমরা ফেস করবে, তখন কিন্তু সেটা বলবে না। এখানে কিন্তু কোনো ইফ এর কথা আসবে না। তোমরা বলো ইফ, মানে ইফ বলার এখানে কিছু নেই। তোমার যে কেসটা আছে তুমি সেই কেসটা ডিসকাস করবে যে হ্যাঁ, আমার এই কেসটা এখন 34 উইকস, এখন আমি কি করব? আমার এই কেসটা এখন 38 উইকস এসেছে, এখন আমি কি করব? তো সুতরাং if this case comes in 34 weeks of age of gestation, এই জিনিসটা বলার কিন্তু কোনো দরকার নেই।
আচ্ছা, এখন আসো যে what was her chief complaint? A sudden gush of fluid. আচ্ছা, এটা হতে পারে। এখন চিফ কমপ্লেন কিন্তু দুভাবে আসতে পারে। এই লেডিটা আসছিল যে সাডেন গাশ অফ ফ্লুইড নিয়ে পার ভাজাইনা ফর 6 আওয়ার্স, তোমাকে সে বললো, ঠিক আছে। কিন্তু এমন তো নাও হতে পারে, অনেক সময় দেখা যায় সাডেন গাশ অফ ফ্লুইড, এটা তুমি কিভাবে বুঝবে, এটাকে তুমি কিভাবে ক্লারিফাই করবে? তখন আমরা জিজ্ঞেস করি যে ঝপ করে কি পানি পড়ে গেছিল কিনা, আপনার কি ঝপ করে পানি ভেঙে গেছে? এটা একটা পয়েন্ট, সেটা একটা। তারপরে যদি ঝপ করে পানি ভেঙে যায় তাহলে কি হয়, যে তার যে আন্ডারগার্মেন্টস আছে, তার পেটিকোট যেগুলো আছে, যে কাপড় চোপড় ভিজে যায়, যেরকম কি আপনাকে পুরো কাপড় চোপড় কি ভিজে গেছিল কিনা। তাহলে এই জিনিসটা যদি তোমাদেরকে বলে, তখন তুমি চিফ কমপ্লেন এভাবে সাজাবে যে a sudden gush of fluid per vagina came out from for 6 hours back, এরকম জিনিসটা। আচ্ছা, আর একটা কি হতে পারে যে কন্টিনিউয়াস লিকেজ। হ্যাঁ, কন্টিনিউয়াসলি কিন্তু এমনও সে বলতে পারে যে হ্যাঁ না, সাডেন গাশ অফ ফ্লুইড কিন্তু এরকম ধরনের কোনো হয়তো বা একটা হিস্ট্রি দিল না, কন্টিনিউয়াস লিকেজের একটা হিস্ট্রি দিল যে হ্যাঁ আমার কতক্ষণ আগে থেকে হতে পারে, তার 10 ঘন্টা আগে থেকে এরকম হতে পারে, 6 ঘন্টা আগে থেকেও হতে পারে, যে না ওরকম বেশি করে ঝপ করে পানি ভাঙেনি, বাট আমার আস্তে আস্তে একটু একটু করে করে পানি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারি, এবং যেটা তোমার পেশেন্ট, তোমাকে যে পেশেন্টটা দেওয়া হবে, তোমার পেশেন্ট যেভাবে প্রেজেন্ট করবে, তোমাকে কিন্তু ঠিক ঠিক সেভাবেই কেসটা সাজাতে হবে। আচ্ছা, আর একটা প্রবলেম নিয়ে এসছে কি, যে যেটা বলেছিলাম যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসছে। এখন দেখো লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এখানে একটা জিনিস একটু তোমাদেরকে মাথায় দিয়ে রাখতে চাই, যে আমরা জানি যে মেমব্রেন রাপচার হওয়ার পরে কিন্তু সাধারণত ইউজুয়ালি 24 to 48 আওয়ার্স এর, উইদিন 24 to 48 আওয়ার্স এর মধ্যে কি হয়ে যায়, লেবার ইনিশিয়েট হয়, ঠিক আছে। তো এই জন্য এখানে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন যে সে বলছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তার মানে কি, তার কি লেবার স্টার্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা। আরো কিছু আছে, কথা আছে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন যে কোনো জায়গায় যদি তোমাদেরকে যখন পেশেন্টরা কমপ্লেইন করে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে। এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইনেরও কিন্তু অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে। প্রথমেই যদি এরকম টার্ম কেস আসে ইডিডির কাছাকাছি, যে হ্যাঁ তার মনে হচ্ছে যে 38 39, তখন কিন্তু তোমাদের প্রথমেই মাথায় আসবে যে এটা কি লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এই লোয়ার অ্যাবডোমিনাল পেইন থেকে ইজ ইট লেবার পেইন? তাই তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কি লেবার, এটা কি এই পেইনটা কি লেবার পেইন কিনা, তাহলে সেটা তোমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে যে ইজ ইট লেবার পেইন অর নট। এটা হতে পারে। আর একটা কারণে কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, এটার জন্য আছে কিনা, তাহলে তোমাকে এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু হিস্ট্রি নিয়ে নিতে হবে। হ্যাঁ, যে বার্নিং সেন্সেশন আছে কিনা, তার হিস্ট্রি অফ ফিভারস এন্ড চিলস ছিল কিনা, এই ধরনের যে ইউটিআই রিলেটেড কিছু হিস্ট্রি, আরো কিছু, এই জিনিসগুলো কিন্তু জেনে নিতে হবে। আবার অনেক সময় লোয়ার অ্যাবডোমিনাল পেইন কিন্তু ডিউ টু কনস্টিপেশনের জন্য কিন্তু হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে। তবে মোস্ট প্রবাবলি যে এখন যে পেশেন্ট যে কমপ্লেইন যেটা করছে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মেবি ইট মে বি ডিউ টু ফর ইনিশিয়েশন অফ লেবার পেইন। আচ্ছা, এখন আসো যে তাহলে তোমার হিস্ট্রি যেভাবে বলো যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ইজ প্রেগনেন্ট ফর 9 months. Her pregnancy was confirmed by urine pregnancy test at home. It is as usual, যেভাবে তোমরা বলো সেভাবে বলে নেবে। আচ্ছা, her LMP was 21st February 2020 and accordingly delivery will be 28th November. Okay. আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি যে যেদিন তার এলএমপি হবে, হ্যাঁ, এলএমপি অনুযায়ী তোমাদের এলএমপি হিসাব করে ইডিডিটা বলে দেবে, ঠিক আছে। এবং তোমার যেদিন পরীক্ষার ডেট পড়বে সেই দিন পেশেন্টের যত গেস্টেশনাল এজ সেটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করে বলতে হবে যে আজকে পেশেন্টের 37 উইকস 3 days অথবা 37 উইকস 4 days এরকম, ঠিক আছে। ওই যেটা তোমাদেরকে বলে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে she had visited antenatal clinic infrequently. এখন এই ফেব্রুয়ারি মাসে যেহেতু তার এলএপি, এবং তোমরা তো বুঝতেই পারছো এখন কোভিড পিরিয়ডের সময়, এখন অ্যান্টিনাটাল পিরিয়ডে যে রেগুলার অ্যান্টিনাটাল চেকআপে তো আমরাই আসতে মানা করেছিলাম। তো সুতরাং সব পেশেন্ট এরকমই হিস্ট্রি দেবে যে হ্যাঁ না ঠিক মতন তো যেভাবে
তার অ্যান্টিনাটাল চেকআপটা হওয়ার উচিত ছিল, ঠিক সেরকম ভাবে হয়নি। ওকে, then she took tetanus immunization before her marriage. আচ্ছা, এখানে দেখো যে টিটেনাস ইমিউনাইজেশনের ব্যাপারটা আমরা তো তাকে জিজ্ঞেস করব। টিটেনাস ইমিউনাইজেশন যেটা সাধারণত যে 15 ইয়ার্স এর মধ্যে যে টিটেনাস ভ্যাকসিনেশন যেটা দেয়া হয়, যে 5 ডোজেস অফ ভ্যাকসিনেশন, এটা কিন্তু অনেকেরই কমপ্লিট করা থাকে। হ্যাঁ, বিফোর ম্যারেজ কিন্তু তারা স্কুলে যেই এটা কমপ্লিট করে থাকে। তো এটা এই জন্য এটা সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে যদি এই 5 ডোজেস অফ টিটেনাস ভ্যাকসিনেশন যদি নাও নেওয়া থাকে, তাহলেও কিন্তু আমরা যেটা বলি যে 5 কমপ্লিটেড মান্থস এন্ড 6 কমপ্লিটেড মান্থস, মানে ইন বিটুইন 1 মান্থের একটা গ্যাপে সে দুইটা টিটেনাস ইমিউনাইজেশন নেবে। এই জিনিসটাও কিন্তু অনেকেরই কভার আপ করা থাকে। এবং তারপরে তাকে বলে নিতে হবে যে ঠিক আছে, যদি তার প্রিভিয়াসলি ইমিউনাইজ না থাকে, 5 ডোজেস যদি দেওয়া না থাকে, তাহলে তো এই প্রেগন্যান্সিতে তো সেই 2টা ডোজ কমপ্লিট করবে। এবং তারপরে হচ্ছে যে নর্মালি যে 1 ইয়ার পর পর 6 মান্থ এবং 1 ইয়ার পর পর যে 5টা ডোজ কমপ্লিট করা, সেটা তাকে বলে নিতে হবে। তাকে একটা কার্ড করে দিতে হবে এবং কার্ডে সবকিছু ডোজ গুলা লেখা থাকে, সেই জিনিসটা তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা আপনি কমপ্লিট করে নেবেন। আচ্ছা, আর হোয়াট অ্যাবাউট যার তোমার যদি 5 ডোজেস কমপ্লিট করা থাকে, তাহলে তাকে বলতে হবে ইট ইজ ওয়েল এন্ড গুড, আপনার আর কোনো ইমিউনাইজেশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন গেল যে যাই হোক, তারপরে তার মোটামুটি যে হার অ্যান্টিনাটাল পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল, সেরকম তেমন কোনো তার প্রবলেম হয়নি। But 6 hours back, she noticed a sudden gush of fluid coming from vagina. আচ্ছা, এই জিনিসটা সে কমপ্লেন হলো। আচ্ছা, এই কমপ্লেনটা এখন আমাকে এই কমপ্লেনটা নিয়ে যে আসলে এই কমপ্লেনটাকে আমাকে এখন একটু এলাবোরেট করতে হবে। এলাবোরেট করতে হবে মানে কি, যে 6 আওয়ার্স ব্যাক, ঠিক আছে, কখন হয়েছে সেটা বলা হয়েছে। এর সাথে কোনো যে অ্যাসোসিয়েটেড কোনো পেইন ছিল কিনা, যেটা সে বলছে যে হ্যাঁ পেইনটা পরে ডেভেলপ করেছে, এটা একটা। এবং এই যে সাডেন গাশ অফ ফ্লুইড যে হলো, সেই এখন এই ফ্লুইডের নেচারটা কিরকম, এই জিনিসটা কিন্তু আমাকে একটু ইভালুয়েট করতে হবে। কিভাবে ইভালুয়েট করব, যেটা ডিসচার্জ ওয়াজ কালারলেস, কেমন ছিল কালারটা, যে আপনি ফ্লুইডের কালারটা কি, মানে আমি বুঝতে চাচ্ছি যে এই জিনিসটা কি, ইজ ইট লাইক রামনি অর নট। আচ্ছা, তার মানে এটা কালারলেস ছিল। ওকে, ইট ইজ অর্ডারলেস। হ্যাঁ, যে জিজ্ঞেস করতে হবে যে কোনো কি গন্ধ ছিল কিনা, কোনো স্মেল পেয়েছিলেন কিনা, দুর্গন্ধ ছিল কিনা, এরকম কিছু। আচ্ছা, কেমন, ওয়াটারি ইন নেচার। ওকে, ওয়াটারি ইন নেচার এন্ড প্রফিউজ ইন অ্যামাউন্ট। তাহলে মোটামুটি এই যে জিনিসটা, এই ডিসচার্জের এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখে we can understand that it may be it is from it is leakage of the membrane, that is it is the Lichen amni. ওকে, আচ্ছা, আর কি তাহলে এখন এটা তো একটা গেল। তারপরে আর যে চিফ কমপ্লেইন যেগুলো থাকে সেগুলোকে জিজ্ঞেস করতে হবে যে she developed low abdominal pain for the last 4 hours which was gradually increasing duration and severity. তার মানে কি, যে কেমন ব্যথাটা কি বাড়ছে না কমছে, কিংবা কতক্ষণ আগে ছিল, শুরু হলো কিভাবে, এই যে জিনিসগুলো, তখন এই জিনিসটা তোমাকে একটু ডিটেলসে জেনে নিতে হবে। আচ্ছা, আর কি কমপ্লেন করলো, যে হ্যাঁ সে তখন আমরা যেমন যে কোনো কিছু জিজ্ঞেস করা, তার কমপ্লেনটা জিজ্ঞেস করবো, কমপ্লেন গুলো যখন জিজ্ঞেস করা হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞেস করবো যে আপনার বাচ্চার নড়াচড়াটা কেমন। তখন সে কিন্তু বলবে যে হ্যাঁ নড়াচড়া ঠিক আছে, কিংবা যদি নড়াচড়া কম বলে, তাহলে যেমন এখানে সে যে বলেছে যে হ্যাঁ সে লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করছে। আচ্ছা, for this reason she was admitted into this hospital for better management. ওকে, আচ্ছা, এখানে দেখো আরেকটি জিনিস একটু জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল, এটা হচ্ছে লিডিং কোশ্চেন হিসাবে, যে she didn't experience any chills or fever or burning sensation of micturition. এটা কেন জিজ্ঞেস করা হলো? এটা জিজ্ঞেস করা হলো ওই যে তার কিন্তু যে বার্নিং সেন্সেশন অফ মিকচুরেশন মানে ইউটিআই আছে, ইউটিআই এর কোনো হিস্ট্রি আছে কিনা, চিলস এন্ড ফিভারও কিন্তু এটার সাথে ইউটিআই এর সাথে যায়, যে এরকম কিন্তু কোনো ধরনের এই প্রেগন্যান্সিতে কিংবা এটার সাথে কোনো রিলেশন আছে কিনা। আমি যখন প্রমের তোমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা বলবো, তখন কিন্তু আরো এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে যে কেন এই জিনিসগুলো একটু জানা দরকার। আচ্ছা, মোটামুটি তোমার প্রেজেন্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এরকমই। এখন চলে আসো তোমরা অবস্টেট্রিক হিস্ট্রিটা। অবস্টেট্রিক হিস্ট্রি যেটা আমরা জানি যে কিভাবে যেভাবে তোমরা বলো যে ম্যারিড ফর 2 ইয়ার্স, তারপরে প্যারা কত, গ্র্যাভিটা, এখানে প্রাইমারি গ্র্যাভিটা বলা হয়েছে, তার মানে গ্র্যাভিটা ফার্স্ট। আচ্ছা, এটা গেল। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস যে মিনিস্ট্রাল হিস্ট্রি। মিনিস্ট্রাল হিস্ট্রিতে
যদি তখন যদি বলে না থাকো তাহলে এখানে আলাদা করে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা বলতে হবে, যে জাস্ট এজ অফ মেনার্কি, মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়াল সাইকেলটা কেমন ছিল, এবং এলএমপি ইডিটি। এখানে এলএমপি ইডিটিটা বলে নিতে হবে যদি তুমি আগে মেনশন না করো। এভাবে এটা তুমি এভাবেও সাজাতে পারো, কিংবা আগের যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি না বলে জাস্ট একবারে সেটাও বলতে পারো। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এখন আসো যে পাস্ট মেডিকেল হিস্ট্রি। এখন কোয়ারি করে যে তার পাস্ট মেডিকেল হিস্ট্রিতে জানা গেল যে তার কিন্তু she had been suffered from UTI। ইউটিআই তার কিন্তু ছিল অনেক আগে, সে প্রেগন্যান্সির আগে তার কিন্তু ইউটিআই এরকম সাফারিংস এর হিস্ট্রি আছে। এবং আর কি সাফারিংস হিস্ট্রি আছে? জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, এটাও কিন্তু তার হয়েছিল, সে মেডিকেশন নিয়েছে কিংবা নেয়নি, যাই হোক সে কিন্তু এই ধরনের মানে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনে সাধারণত আমরা কিভাবে এক্সক্লুড করবো যে হ্যাঁ তার হিস্ট্রি অফ ভ্যাজাইনাল ডিসচার্জ আগে থেকে ছিল কিনা, উইথ ইচিং অর উইথ বার্নিং সেন্সেশন এরকম থাকতে পারে। এই যে ধরনের যে প্রবলেম গুলো সেগুলো তার আগে ছিল কিনা এটা একটা জিজ্ঞেস করে নিতে হবে। কারণ এটা কেন জিজ্ঞেস করতে হবে? কারণ এগুলোও কিন্তু তোমার প্রমের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর হিসাবে ইউটিআই আছে, ডেন্টাল ট্র্যাক্ট ইনফেকশন আছে, তারপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ যেগুলো আছে সেগুলোও কিন্তু ডিজিজ মোর অর লেস রিলেটেড টু prom, that is these are the risk factors of prom। আচ্ছা, আরেকটা কি আমরা জিজ্ঞেস করি না অ্যাজ ইউজুয়াল, যে তার ডায়াবেটিস ছিল কিনা, হাইপারটেনশন আছে কিনা, ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা টিবি, টিউবারকুলোসিস এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল সব পেশেন্টদের ক্ষেত্রে যেভাবে জিজ্ঞেস করি এখানেও কিন্তু এটা বাদ যাবে না, এখানেও জিজ্ঞেস করে নিতে হবে। মানে এখানে অন কোয়ারি এটা তুলেও আসতে পারে যে হ্যাঁ তার এই ধরনের কোনো সমস্যা ছিল। ওকে, এখানে দেখো এখন আরেকটি জিনিস যে সার্জিক্যাল হিস্ট্রি। সার্জিক্যাল হিস্ট্রিতে আমরা মানে সার্জিক্যাল হিস্ট্রিতে সাধারণত অন্য সময় আমরা কি বলি যে হ্যাঁ কোনো হিস্ট্রি অফ অ্যাপেন্ডিসাইটিস ছিল কিনা, এই ধরনের জিনিসগুলো জিজ্ঞেস করি। কিন্তু এখানে দেখো যে সার্জিক্যাল হিস্ট্রি এখানে একটু অন্য ধরনের, যে তার যদিও এখানে তার কোনো হিস্ট্রি ছিল না, নো হিস্ট্রি অফ লিপ, সার্ভাইকাল কনাইজেশন অর সার্ভাইকাল সার্কলেজ। আচ্ছা, এখন আসুন যে এই জিনিসগুলোকে আমি কেন আনলাম। এই জন্য যে লিপ যেটা লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সেশন প্রসিডিউর অফ সার্ভিক্স, এটা তোমরা জানো যে সার্ভাইকাল যে প্রিক্যান্সারাস কন্ডিশন যেগুলো আছে, সার্ভাইকাল সিআইএন রিলেটেড যে 1 2 3 তে কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট হিসেবে আমরা লিপটা করি, তাই না? ইট ইজ ওয়ান কাইন্ড অফ সার্ভাইকাল বায়োপসি। যেমন সার্ভাইকাল কোনাইজেশন মানে হচ্ছে কোন বায়োপসি। তার মানে কি যে সার্ভিক্স এর কোনো প্রসিডিউর এখানে ছিল কিনা, সার্ভাইকাল কোনো সার্জারি ছিল কিনা, সেই জন্য জিনিসগুলো জানা। তাহলে কি হবে যে তার মানে তার সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে, এবং সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি ইজ অলসো এ কজ অফ অলসো এ রিস্ক ফ্যাক্টর ফর প্রম। সেই জন্য এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করে নেওয়া যে আপনার এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। তো এখানে এই পেশেন্টের এই ধরনের কোনো হিস্ট্রি ছিল না। আচ্ছা, এগুলো আমি জাস্ট বলছি তোমাদেরকে, জাস্ট এগুলো যে রিস্ক ফ্যাক্টর গুলোকে একটু হাইলাইট করার জন্য, যে অনেক সময় অনেক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে এই জিনিসগুলো। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি এখানে কোনো সিগনিফিকেন্ট না। এখন ফ্যামিলি হিস্ট্রি তাহলে সিগনিফিকেন্ট কি হতো? আমি যে ব্র্যাকেটে যে লিখেছি এই জিনিসগুলো, এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এই পেশেন্টের কিন্তু এটার সাথে যাবে না, মাল্টিপল প্রেগন্যান্সিও নাই, তার কিন্তু পলিহাইড্রোমিয়াসও ছিল না। মানে এখানে আমি জাস্ট এই জিনিসটা এনেছি যে ইফ দিস প্রেগনেন্ট লেডি ইজ মাল্টিপল প্রেগনেন্ট লেডি, যেমন যদি তার এই প্রেগনেন্সিটা যদি টুইন প্রেগনেন্সি হতো, তখন তুমি ফ্যামিলি হিস্ট্রিটা জিজ্ঞেস করতে পারতে যে আপনার এরকম টুইন প্রেগনেন্সির হিস্ট্রি ফ্যামিলিতে রান করছে কিনা, আপনার বোনের হচ্ছে কিনা কিংবা মায়ের আছে কিনা, এই ধরনের জিনিস যেগুলো আমরা জিজ্ঞেস করি। কিন্তু এখানে এটা অতটা ইয়ে না। তবে মাল্টিপল প্রেগনেন্সি হলে কি হবে? হাইড্রোমিয়াস হবে, মানে পলিহাইড্রোমিয়াস হতে পারে, হবে। তো তখন কিন্তু এইসব ক্ষেত্রে কি হয় যে এটাও, এই দুটা জিনিসও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর অফ প্রম, তাদেরও কিন্তু চট করে প্রমটা হয়ে যেতে পারে। সেই জন্য আমাকে আমার এই জিনিসগুলো আনা, but it is not specific for this lady. Okay, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ফ্রম প্রম।
এখন আসো, what about the personal history? She gave no history of smoking. Okay, but here also smoking is a risk factor of PROM. ঠিক আছে, এই জন্য এই জিনিসটা একটু এখন স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর অফ PROM, যদিও তার ক্ষেত্রে এটা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে এখন এই যে ব্র্যাকেটে যে জিনিসটা, এটা কেন লিখেছি, যে যদি ইফ শি ইজ মাল্টি ডায়াবেটিক পেশেন্ট, যদি মাল্টি ডায়াবেটিক পেশেন্ট হতো তাহলে কি করতাম, তখন যেহেতু এখন সে প্রম নিয়ে এসছে, আমি কিন্তু জিজ্ঞেস করতাম যে আপনার আগের প্রেগনেন্সিতে আপনি কি এই ধরনের কোনো প্রবলেম সাফার করেছেন কিনা, এই ধরনের কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, যে তার আগের বাচ্চার সময়ও কি এরকম কি আগে আগে পানি ভেঙে গেছে, লেবার আনসেট হওয়ার আগে কি পানি ভেঙে গেল নাকি, এটা একটা জিজ্ঞেস করতে পারো। আর একটা হচ্ছে যে তার আগের প্রেগনেন্সি গুলোতে কিংবা আগের প্রেগনেন্সিতে যে তার প্রিটার্ম বার্থের কোনো হিস্ট্রি আছে কিনা, তাই তো, যে আগে যে বাচ্চা আগে আগে হয়ে গেছে এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা। এবং এই জিনিসগুলো যে আগের প্রেগনেন্সিতে যদি প্রম হয়ে থাকে তাহলে নেক্সট প্রেগনেন্সিতেও কিন্তু এটার হওয়ার চান্সটা থাকে, তার মানে এটাও একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আগের প্রেগনেন্সিতে যদি প্রিটার্ম বার্থ থাকে তাহলে নেক্সট প্রেগনেন্সিতে কিন্তু প্রিটার্ম বার্থ এবং প্রম দুটাই কিন্তু হতে পারে। তো সেই জন্য তোমার এই প্রিটার্ম বার্থেরও যদি হিস্ট্রি থাকে তাহলে ইট ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর প্রম। ওকে, আই থিংক ইট ইজ ক্লিয়ার টু ইউ। আচ্ছা, এখন আসো যে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি যেভাবে আমাদের নিতে হয় আমরা নিলাম। শি হ্যাজ নট টেকেন এনি কন্ট্রাসেপটিভ মেথড। ওকে, সে নেয়নি এখানে কোনো কন্ট্রাসেপটিভ মেথড। আছে, এখন আসো ড্রাগ হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রিতে যেমন যে she took iron and calcium supplementation irregularly। ঠিক আছে, যেহেতু সেই রেগুলার অ্যান্টিনাটাল চেকআপে ছিল এবং আয়রন ও ক্যালসিয়াম ইররেগুলারলি ভাবেই নিয়েছে। যাই হোক, আচ্ছা, এটা এখন এখানে ড্রাগ হিস্ট্রি এখানে তেমন কোনো একটা ইম্পর্টেন্স নাই, তবে এটা আমাদেরকে হিস্ট্রি কমপ্লিট করার জন্য যে হ্যাঁ আমরা প্রত্যেকটা হিস্ট্রি প্রত্যেকটা পয়েন্ট তুমি টাচ করেছো কিনা এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে এবং তোমাকে সেগুলো উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই মোটামুটি গেল তোমাদের হিস্ট্রি। তো হিস্ট্রিতে তাহলে একটু যে জিনিসগুলো একটু খেয়াল করবে, যে আমি যে যে জিনিসগুলো হাইলাইট করলাম যে রিস্ক ফ্যাক্টর হিসেবে, এই জিনিসগুলো তোমার একটু মাথায় থাকতে হবে। এবং এই ধরনের যদি কমপ্লেন নিয়ে আসে গাশ অফ ফ্লুইড অথবা কন্টিনিউয়াস লিকেজ, তোমাদেরকে এই জিনিসগুলো একটা একটা করে এভাবে বের করে আনতে হবে। আচ্ছা, এখন আসো যে আমরা চলে আসি জেনারেল এক্সামিনেশন। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে she is cooperative but anxious. ওকে, বডি বিল্ড এন্ড নিউট্রিশন। আচ্ছা, বডি বিল্ড অ্যাভারেজ। সাধারণত নিউট্রিশনাল ডেফিসিট যদি থাকে তাহলেও কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইট ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর ফর প্রম। এই জন্য এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে যেহেতু she comes from a low socioeconomic condition, সেটা সাপোজ she may have নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এটা থাকতেই পারে। আচ্ছা, এটা একটা। এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে যে আর একটা জিনিস যেটা কজ অফ প্রম, এটা তোমাদের একটু ডিটেলসই হয়ে যাচ্ছে, যে অনেক সময় কনজেনিটাল একটা ডিফেক্ট থাকে ইন দ্য মেমব্রেন। হ্যাঁ, তো সেই জন্য অনেক সময় টেনসাইল স্ট্রেংথ যেটাকে আমরা বলি, এটা কমে গিয়ে অনেক সময় কিন্তু এই ধরনের মেমব্রেনটা রাপচার হতে পারে। তো এই জন্য এটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, আর গেল তোমার ওয়েট তো নেবেই। আচ্ছা, তারপর যে ইন জেনারেল যেটা আমরা যে জেনারেল এক্সামিনেশন যেভাবে করি, অ্যানিমিয়া দেখবো, জন্ডিস দেখবো। এখানে অ্যানিমিয়া তোমার যেরকম অ্যানিমিয়া পাবো এখানে তো আর সেরকম ইয়ে না, সিগনিফিকেন্ট না অ্যানিমিয়াটা, যে যদি মাইল্ড থাকে তাহলে মাইল্ড, তোমার যদি মনে হয় মডারেট তাহলে তুমি সেভাবে যেটা পাবে তুমি সেটাই দেবে। জন্ডিস অ্যাবসেন্ট। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডস আর নট পাবেবল। এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখে যাওয়া ঠিক সেভাবেই আমরা দেখে যাবো। ইজেমাটাও ঠিক সেভাবে। আচ্ছা, পালস কেমন? পালস এখন আমরা এটা বুঝতে পারলাম যে পেশেন্টটি কিন্তু লেবারের দিকে যাচ্ছে, সেজন্য তার পালসটা একটু হাই, বাট নট মোর দ্যান 100, তাহলে এটা 90 বিটস পার মিনিট পেয়েছি। ওকে, আচ্ছা, গেল ব্লাড প্রেশারটাও কিন্তু এখানে ইম্পর্টেন্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে পালসের ইম্পর্টেন্স আছে, ব্লাড প্রেশার, টেম্পারেচার, এগুলোর কিন্তু ইম্পর্টেন্স আছে, বিকজ in case of the chorioamnionitis, to differentiate its a PROM without chorioamnionitis and PROM with chorioamnionitis, তাহলে এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমরা জানি যে ম্যাটারনাল পালস যদি ট্যাকিকার্ডিয়া হয় তাহলে কিন্তু এটা কোরিয়ামিনাইটিস এর দিকে যায়।
ব্লাড প্রেশার এখানে নর্মাল আছে, তার মানে এটা তো এখনো কোরিয়ামাইনাইটিসের কোনো ফিচার আমরা পাচ্ছি না। অনেক সময় কিন্তু কোরিয়ামাইনাইটিস হলে কিন্তু হাইপোটেনশন হতে পারে, ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। টেম্পারেচার ইজ মোর অর লেস নর্মাল। টেম্পারেচারও তার মানে কি, যদি ফিভার থাকে তাহলে ইট গোজ টু কোরিয়ামাইনাইটিস। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে রেসপিরেটরি রেটটা আমরা দেখে নেব, অস্কালটেট করব হার্ট এবং চেস্ট, যেভাবে অস্কালটেট করার এবং যেভাবে লেখার তোমরা ঠিক সেভাবে লিখবে। আচ্ছা, ব্রেস্ট এক্সামিনেশন করে নিতে হবে। এখানে ব্রেস্টের সাধারণত breast shows normal signs of pregnancy changes, তার মানে there is no abnormality. ওকে, আচ্ছা এখানে আমি একটা জিনিস এনেছি যে আচ্ছা, যেমন অবস্টেট্রিক হিস্ট্রিতে দেখো, অবস্টেট্রিক হিস্ট্রিতে কিন্তু আমি এখানে অবস্টেট্রিক চার্টটা দিইনি। এতে তো বুঝতে তোমরা জানোই যে যদি প্রাইমারি গ্র্যাভিডা হলে তো অবস্টেট্রিক চার্ট দেওয়ার দরকার নেই, কিন্তু যদি মাল্টি গ্র্যাভিডা হয় তাহলে কিন্তু তোমাদের এখানে অবস্টেট্রিক হিস্ট্রির পরেই তোমাদের একটা অবস্টেট্রিক চার্ট দিতে হবে। আচ্ছা, এখানে আসো যে এই যে প্রম চার্ট ইট ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। আমি এটা এখানে জাস্ট একটু প্রম চার্টে এনে এখানে আনলাম একটা জিনিস বোঝানোর জন্য, যে যখন আমরা পেশেন্টটাকে মানে মনিটর করি, যদি আমি পেশেন্টটা ধরো যে হয়তো বা প্রিটার্ম প্রম যেটাকে আমরা বলছি, যে 37 উইকস লেস যদি হয়, মেবি শি কামস অফ ইন কেস অফ 34 উইকস অর 35 উইকস, তখন আমরা চাই যে একটু প্রেগনেন্সিটা প্রলং করতে, যে একটু টার্মের দিকে নিতে। হ্যাঁ, তো তখন যদি এই ধরনের যদি আমার এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টের করব আমি, এই ধরনের যদি কোনো আমার ইয়ে থেকে থাকে, তখন কিন্তু আমাদের এই প্রম চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই চার্টটা দেখে কিন্তু আমরা মনিটর করি, পেশেন্টকে মনিটরিং এর জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনিটর করবো। এখানে তোমরা একটু জাস্ট ইয়ে করে রাখো যে এটাও কিন্তু টু ডিফারেন্সিয়েট, মানে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আমি কখন করব, যদি দেখি যে না উইদাউট কোরিয়ামাইনাইটিস এর কোনো সাইন সিমটম নাই, কোনো ফিচার আমি পাচ্ছি না। কারণ তোমরা জানো যে ইফ কোরিয়ামাইনাইটিস ডেভেলপস, দেন মাই ট্রিটমেন্ট will obviously goes to ডেলিভারি করে ফেলতে হবে। এটার আর কোনো এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কোনো ইয়ে নেই, করা যাবে না। তো সেই জন্য কিন্তু যদি কোরিয়ামাইনাইটিস ডেভেলপ না করে এবং যখন আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট যাচ্ছি এবং এক্সপেক্টেড ম্যানেজমেন্টে যেতে চাচ্ছি, কিন্তু এমন হতে পারে যে আমার এই ম্যানেজমেন্টে আমি দেখতে দেখতে ফলো আপ করতে করতে হয়তো বা পেশেন্ট কোরিয়ামাইনাইটিস এর দিকে চলে যেতে পারে। কিভাবে যাচ্ছে কিংবা যাচ্ছে কিনা, আমি কখন আমার এই ট্রিটমেন্টটা স্টপ করে আমি ডেলিভারিতে চলে যাব, এই ডিসিশনটা নিব। এই জন্য কিন্তু আমার এই প্রম চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো ম্যাটারনাল পালসের কথা বলেছি, এবং এবং আমরা এই সাধারণত মনিটর করি 4 আওয়ারলি, প্রত্যেকটা জিনিসই কিন্তু 4 আওয়ারলি আমরা মনিটর করতে থাকবো। ম্যাটারনাল পালস দেখবো যে 100 বিটস পার মিনিটে বেশি হয়ে গেল কিনা, এটা তখন খেয়াল করতে হবে। ব্লাড প্রেশারটা হচ্ছে যে এটা তো অবশ্যই একটা ভাইটাল সাইন হিসেবে আমরা এখানে রেখেছি, যে অনেক সময় হাইপারটেনশন হলো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে মোর ইম্পর্টেন্স ইজ ম্যাটারনাল পালস, টেম্পারেচার, ইউটেরাইন টেন্ডারনেস। টেম্পারেচার তো আমরা দেখবো যে ফিভার হচ্ছে কিনা, কত টেম্পারেচার বাড়ছে কিনা, এই জিনিসটা। আচ্ছা, এখন আসো যে ইউটেরাইন টেন্ডারনেস। টেন্ডারনেস যদি কোরিয়ামাইনাইটিস ডেভেলপ করে, তাহলে কিন্তু ইউটেরাস উইল বি টেন্ডার। হ্যাঁ, তুমি তো টেন্ডারনেস পাবে, এখন সেটা পেশেন্ট কমপ্লেন করবে, পেইন কমপ্লেন করবে, এবং তুমিও হাতে তার টেন্ডারনেসটা ফিল করবে। এটা একটা। আর কি দেখবো আমরা? ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট ওই ট্যাকিকার্ডিয়া হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, যে মোর দেন 160 বিটস পার মিনিট হলো কিনা, ঠিক আছে। এই ধরনের এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, যে ট্যাকিকার্ডিয়া মোর দেন 160 বিটস পার মিনিট হলো কিনা, এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? যেটা আমরা সাধারণত করি, যে পেশেন্টকে একটা ভালভাল প্যাড পরিয়ে রাখি, ঠিক আছে। সেই প্যাড, এবং এই প্যাডটা কিন্তু আমরা টাইম টু টাইম এক্সামিন করবো, যে প্যাডটা কয়টা প্যাড সোকড হচ্ছে, ঠিক আছে, এটাকে পুরোপুরি সোকড হচ্ছে কিনা, কতটুকু সোকড হচ্ছে, অর্থাৎ অ্যামাউন্টটা কিরকম সেটা আমরা বুঝতে পারবো। তারপরে কালারটা কি, প্যাডের কালারটা কি, ইজ ইট ক্লিয়ার, আর অনেক সময় গ্রিনিশ হতে পারে, যে মেকোনামিক স্টেন হচ্ছে, তার মানে ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেছে। এই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? আর কি দেখি আমরা, যে অর্ডারটা কিরকম, এরকম কোনো ধরনের ব্যাড স্মেল আসছে কিনা, এগুলো আমরা কি সবই ওই কোরিয়ামাইনাইটিস যেটা, যদি এগুলো অ্যামাউন্ট কিরকম স্ক্যান্টি হতে পারে, তারপরে কালারটা অল্টার্ড কালার আসতে পারে, ব্লিডিং হতে পারে, গ্রিনিশ মেকোনামিক স্টেন থাকতে পারে, এই ধরনের এবং ফিশি অর্ডার হতে পারে, যে কোনো
অন্য কোনো অর্ডার আসতে পারে, ব্যাড স্মেল আসতে পারে, তখন আমরা বুঝবো যে না এটাকে আর কন্টিনিউ করা প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করা যাবে না। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখো, ম্যাটারনাল লিউকোসাইটোসিস এবং সিআরপি এই দুটো জিনিস কিন্তু আবার তোমার ব্লাড পিকচার চলে আসলো। যে এই জিনিসটা আসলে আমাদেরকে মানে এটা আমরা যে যখন মনিটর করব তখন আমাদেরকে এই জিনিসটা রাখতে হবে যে টোটাল কাউন্ট এবং ডিফারেন্সিয়াল কাউন্টটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটি ওই সাইন সিমটম অফ ইনফেকশনটা হচ্ছে কিনা এই জিনিসটা বোঝার জন্য, যে লিউকোসাইটোসিস হচ্ছে কিনা। ঠিক আছে, এটা এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন সাধারণত যদি ইনক্রিজ করে তাহলে ইট ইজ অ্যান অলসো ফিচার অফ ইনফেকশন। আচ্ছা, যাই হোক, এটা আমি জাস্ট এটা তোমাদেরকে দিতে হবে না, এটা আমি একটু বলার জন্য বললাম। ঠিক, তাহলে ঠিক আছে, জেনারেল এক্সামিনেশন শেষ হয়ে গেল, এরপর আসো প্যারাবডোমিনাল এক্সামিনেশন। আচ্ছা, ইন্সপেকশনে আমরা তখন কি দেখবো? আচ্ছা, এই পেশেন্টের আমরা কি পেয়েছি, যে অ্যাবডোমেন ইজ সিমেট্রিক্যালি এনলার্জড, যেটা তোমরা যেভাবে বলছো ঠিক সেভাবে বলবা। আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড, আছে, লিনিয়া নায়াগ্রা আছে, আছে গেল। ঠিক আছে, দেন পালপেশন। এখন এখানে দেখো যে পালপেশনে অন্যান্য পেশেন্টদের ক্ষেত্রে যেমন আমরা কি বলি যে সাধারণত তো তেমন কোনো টেন্ডারনেস থাকে না, তাই না? তো তখন আমরা কি করি, যে যেটাকে তোমার বলেছিলাম যে সিম্পাসিও ফান্ডাল হাইটটা কিন্তু আমরা তখন মেজার করি। তো এখানে যেহেতু সে পেইন কমপ্লেন করছে, আমরা একটা সুপারফিশিয়াল পালপেশন করে নিতে পারি, যে হ্যাঁ, এবং একটু দেখার জন্য এটাও তো আমাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে তার এই যে আমরা যে ভাবছি যে সে লেবারে যাচ্ছে কিনা, হ্যাঁ, তার মানে কি ইউট্রাইন কন্ট্রাকশনটা আছে কিনা। তাহলে আমি কি বলি, সুপারফিশিয়াল পালপেশন যখন আমি একটু করলাম তখন কিন্তু দেখলাম যে হ্যাঁ, অ্যাবডোমেন ইজ টেন্স এবং টেন্ডার। ঠিক আছে, টেন্ডারনেস আছে, এবং তার মানে কি, এবং ইউটেরাসটা কন্ট্রাক্ট করছে, আমি এটা হাতে কিন্তু পাই। পালপেশন যখন আমি করি ইউটেরাইন কন্ট্রাকশনটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবং লাইকার এমনি কিরকম আছে, অ্যাডিকুয়েট আছে কিনা, নাকি কমে গেল, হ্যাঁ, এটাও কিন্তু পালপেশন করলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, লাইকারটা কিরকম আছে। আচ্ছা, এখানে দেখো যে এরপরে আমরা কি, এটা করার পরে জাস্ট আমরা কি দেখলাম, সিম্পাসিও ফান্ডাল হার্ট অ্যাজ ইউজুয়াল তো দেখবোই। সেটা দেখে আমি কি পেয়েছি, দেখলাম যে তার কিন্তু হাইটে কিন্তু অনলি 32 সেন্টিমিটার। তার মানে কি, যে আমার পেশেন্টে ছিল 37 উইকস এর, তাই না? কিন্তু আমরা জানি যে ইটুয়ান হাইটটা যে স্টার্নাম পর্যন্ত 36 উইকস। তার মানে ওটা ওই পর্যন্ত আসলে 36 উইকস অর্থাৎ 36 সেন্টিমিটার যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা ধরে নেবো ইট ইজ ওয়েল এন্ড গুড, তার মানে ঠিক আছে। হ্যাঁ, তো কিন্তু এখানে দেখো আমি অ্যাটলিস্ট কি পাওয়ার কথা ছিল, যে অন্তত 36 কিংবা 34 পেলেও হতো, কিন্তু না, সেটা এখানে হয়ে যাচ্ছে কি 32 সেন্টিমিটার। তার মানে ইট ইজ মাচ লেস, মোর দ্যান 4, ইট ইজ 4 সেন্টিমিটার ডিসপ্যারিটি। ঠিক আছে, তার মানে উইথ ডাজ নট করেসপন্ড উইথ গেস্টেশনাল এজ। আচ্ছা, তার মানে কি, এখানে যে হ্যাঁ, সে যে আমাকে কমপ্লেইনটা করেছিল যে হ্যাঁ, গাশ অফ ফ্লুইড তার পাস হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আসলেই তার কিন্তু লাইকার চলে যাওয়ার জন্য কিন্তু তার হাইটটা কমে গেছে, এবং এখানে আমি যেটুকু হাইটটা পাচ্ছি তার মানে ইট ইজ ফুল অফ ফিটাস, এখানে জাস্ট ফিটাসটাই আমি পাচ্ছি। আচ্ছা, এরপরে তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ফান্ডাল গ্রিপ খুব জেন্টলি, খুব কমফর্টেবলি আমি পালপেশনটা করবো। ফান্ডাল গ্রিপটা দেখবো যে ফান্ডাসে কি আছে, তার মানে কি, যেটা এখানে কোনো ম্যাল প্রেজেন্টেশন আছে কিনা, এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। লাইটা কিরকম, গ্রিপস গুলো আমি কিরকম পাচ্ছি, ফান্ডাল গ্রিপসে আমি কি পাইলাম, পেলভিক গ্রিপসে আমি কি পাচ্ছি, বোথ সাইডে যে ল্যাটারাল গ্রিপস যেগুলো, সেগুলোতে আমি কি পাচ্ছি, সেগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এবং আরেকটা কি দেখলাম, যে লাইকার সিমস টু বি ইনঅ্যাডিকুয়েট। ঠিক আছে, এটা যেটা আমি পালপেশনে দেখেছিলাম, এটাকে একটু মেনশন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আসো অস্কালটেট তো আমাদেরকে করতে হবে, বিশেষ করে ফিটাল হার্ট সাউন্ডটা দেখার জন্য ফিটাল হার্ট রেটটা বুঝবো আমি, যে এবং এখানে ফিটাল হার্ট রেটটা আমি কি করব, সে কিন্তু আচ্ছা, ভালো কথা, এখানে যে আরেকটা কথা যখন ওখানে বলিনি, যে লেস ভিটাল মুভমেন্ট কমপ্লেন করেছিল। এখন লেস ভিটাল মুভমেন্ট কমপ্লেন, সাপোজ এই পেশেন্টটা অথবা অন্য কোনো পেশেন্ট যদি যখনই আসবে, যদি লেস ভিটাল মুভমেন্ট যদি কমপ্লেন করে, তাহলে কিন্তু চট করেই কিন্তু আমরা এটাকে ক্লারিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, ইউ শুড ক্লারিফাই দ্যাট ইজ ইট লেস ভিটাল মুভমেন্ট। তাহলে তুমি কিভাবে লেস ভিটাল মুভমেন্টটা তুমি ডায়াগনোসিস করবে, কখন তুমি বলবে যে হ্যাঁ, ইট ইজ লেস ভিটাল মুভমেন্ট? প্রথমে তাকে কি করতে হবে, যে তাকে একটা কিক কাউন্ট পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে, যে
কিক কাউন্টটা কি, যে হ্যাঁ ঠিক আছে আপনি তো এখন ভর্তি আছেন, ভর্তি থাকেন, ভর্তি থেকে আপনার বাচ্চা যতবার নড়বে ততবার আপনি কি করবেন, একটা আমরা সাধারণত হয় একটা কাগজ এবং কলম দিয়ে দিই, এটা একটা, অথবা একটা কাগজ, শুধু একটা কাগজ দিয়ে দিই এবং বলি যে আপনি যতবার নড়বে ততবার আপনি কাগজটা ছিঁড়বেন। ঠিক আছে, যতবার নড়লো সে কাগজটা একটা একটা একটু একটু করে ছিঁড়তে থাকবে, এটা একটা। অথবা হচ্ছে যে যদি তার কলম থাকে তাহলে একবার নড়লে একটা দাগ দেবে, দুবার নড়লে আরেকটা দাগ দেবে, এভাবে। তারপরে হচ্ছে আমরা দাগটাকে কাউন্ট করব যে তার সারা দিনে কয়বার নড়লো। তো সাধারণত পেশেন্টকে এভাবে বুঝিয়ে দিতে হবে যে সারা দিনে অর্থাৎ 12 আওয়ার্সে তার বাচ্চা 10 বার নড়বে, 10 বার নড়লে একটা বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা একটা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর একটা তাকে কি কি বুঝিয়ে বলতে হবে, যে সে যদি ওভাবে না সারাদিনে যদি সে পারসেপ্ট করতে না পারে, তখন তাকে বলতে হবে যে আপনি থ্রি মিলস অর্থাৎ সকালের নাস্তা, দুপুরের খাওয়া এবং রাতের খাওয়া, এই যে 3বার যে তার খাওয়ার পরে, প্রতিবার খাবার পরে 1 ঘন্টা সে বিছানায় শুয়ে থাকবে, যে কোনো একদিকে কাত হয়ে, আইদার লেফট ল্যাটারাল অথবা রাইট ল্যাটারাল, কাত হয়ে শুয়ে সে ওই 1 ঘন্টায় ঘড়ি দেখে মেজার করবে যে তার বাচ্চাটা 3বার নড়লো কিনা। যদি এই 1 ঘন্টায় তার বাচ্চা 3বার নড়ে, দেন ইট ইজ ওকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তাকে লেস ফিটাল মুভমেন্ট বলবো না। ঠিক এভাবেই সে সকালের নাস্তা, দুপুরের খাওয়ার পরে 1 ঘন্টা শুয়ে থাকবে, শুয়ে থেকে দেখবে ও তখনও ওই তিনবার নড়বে কিনা, এবং রাতের খাওয়ার পরে 1 ঘন্টা দেখবে যে তার বাচ্চা 3বার নড়লো কিনা। এভাবে সাধারণত আমরা বাসায় যখন তাদেরকে মনিটর করতে বলি তখন তাদের এই জিনিসটা বলে দিই। আচ্ছা, কিন্তু যদি এখন, কিন্তু আমার এই পেশেন্ট এখন হসপিটালে এসছে, আমি এখন তাহলে কি করবো? সে যখন লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করছে, তখন আমরা কি করি, সাধারণত তাকে রেস্ট নিতে বলি, লেফট ল্যাটারাল করে দিই এবং একটা অক্সিজেন ইনহেলেশন নিতে বলি। এবং তখন দেখা যায় যে এই জিনিসটা, মেজারটা নেওয়ার পরে কিন্তু তার বাচ্চাটা এই যে অক্সিজেন পাওয়ার পরে কিন্তু, এবং ফ্লুইড নিতে বলি, ফ্লুইড খেতে বলি, বারবার একটু একটু করে খাবে, পানি খেতে পারে, জুস খেতে পারে, শরবত, গ্লুকোজ পানি খেতে পারে, এই ধরনের যে ইনটেক করার পরে কিন্তু তার বাচ্চাটা তখন কিন্তু নড়ে এবং সে তখন পারসিভ করতে পারে। তো এই এই হলো যে লেস ফিটাল মুভমেন্টের ব্যাপারটা। চট করে কিন্তু লেস ফিটাল মুভমেন্ট বলে কিন্তু হবে না। এবং তারপরে এটা গেল আমার ম্যানেজমেন্ট। তারপরে কি হচ্ছে যে আমি তখন, এরপরে হচ্ছে যে আমি হার্ট সাউন্ডটা কতক্ষণ দেখবো। এটা কিন্তু ফিটাল হার্ট সাউন্ড অবশ্যই 1 মিনিট, পুরো 1 মিনিট আমাকে দেখতে হবে, এবং 1 মিনিটে আমাকে কাউন্ট করতে হবে কতবার আহ কতবার হার্টবিটটা হচ্ছে, এটা একটা দেখে নিতে হবে। এবং সাথে সাথে দেখে নিতে হবে যে ইজ ইট রেগুলার অর ইররেগুলার, এটাও কিন্তু তোমাদেরকে একটু কাউন্ট করে নিতে হবে। কারণ এখানে যে ফিটাসটা, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, যে ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেল কিনা। তো এই ডিস্ট্রেসটা বোঝানোর জন্য কিন্তু এত কথা বলা, যে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ক্লারিফাই করতে হবে, বুঝতে হবে, ডায়াগনোসিস করতে হবে যে হ্যাঁ, is the fetus in distress or not. এটা একটা। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এক্সামিনেশন এটা করে, আর আচ্ছা এখন আরেকটা যে জিনিসটা, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা তো per vaginal examination is not allowed. ঠিক আছে, তোমরা পরীক্ষার সময়ও করছো না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রমের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে নর্মালিও কিন্তু আমরা per vaginal examination কিন্তু করি না। ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। কেন কন্ট্রাইন্ডিকেটেড? বিকজ দ্য রিস্ক অফ অ্যাসেন্ডিং ইনফেকশন। আমি যতবার পারভাজানাল এক্সামিনেশন যদি ঘন ঘন করি, ফ্রিকুয়েন্ট যদি করতে থাকি, তাহলে কিন্তু আমি নিজেই কিন্তু ইনভাইট করছি ইনফেকশনটা, তার বাইরে থেকে ভেতরের দিকে ইনফেকশনটা চলে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে যে আমরা কিন্তু যদি এরকম প্রমের হিস্ট্রি নিয়ে আসে, তখন আমরা পারভাজানাল এক্সামিনেশন করি না। বাট আমাদেরকে তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা এক্সক্লুড করতে হবে, ক্লারিফাই করতে হবে যে ইজ ইট প্রম অর নট। তখন আমরা কি করি, আমরা একটা স্টেরাইল, যেটাকে এই যে এক্সামিনেশনটা করি, আমরা পেশেন্টটাকে লিথোটমি পজিশনে শোয়াবো, ডর্সাল পজিশনে শুয়ে এবং তার ভালভা এবং ভাইজানা অ্যাসেপটিক প্রিকশন নিয়ে ওয়াশ করার পরে, তারপর হচ্ছে একদম অটোক্লেভ করা একটা স্পেকুলাম এক্সামিনেশন করি, স্পেকুলাম দিয়ে, যেটাকে আমরা বলছি যে স্টেরাইল স্পেকুলাম এক্সামিনেশন। ওই স্পেকুলামটা দিয়ে আমরা কি দেখি, যে স্পেকুলাম দিয়ে আমরা দেখব যে সার্ভিক্স। সাধারণত আমরা স্পেকুলাম এক্সামিনেশন কেন করি? টু সি দ্য সার্ভিক্স,
তাহলে এখানেও আমরা তাই, আমরা সার্ভিক্সটা দেখছি। সার্ভিক্সটা দেখলে আমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাই। কি কি ইনফরমেশন পাই? একটা হচ্ছে যে is the cervix dilated or not? Cervical dilatation কিন্তু আমরা যে vaginal examination যখন করি, আমরা কেন করি vaginal examination? যে লেবারে চলে গেছে, হ্যাঁ আমরা এখন সার্ভিক্যাল ডিজিটাল যে এক্সামিনেশনটা কি করি, যে সার্ভিক্যাল ডাইলেটেশনটা দেখার জন্য, তাই না? ডাইলেটেশনটা দেখি এবং বিশপটা স্কোরিং করার জন্য কিন্তু আমরা ভাজিনাল এক্সামিনেশন করি। তো এখানে আমরা সেটা করব না, এখানে জাস্ট আমরা কি দেখবো, যদি আমরা স্টেরাইল বা স্পেকুলাম এক্সামিনেশন করি, আমরা কিন্তু সার্ভিক্সের কন্ডিশনটা কিন্তু বুঝে যাবো যে ইজ ইট ওপেন অর নট, ডাইলেটেড অর নট, এটা একটা। আচ্ছা, আর একটা কি দেখতে পারি, যে যেটা আমি বলেছিলাম যে কর্ড কিন্তু প্রোল্যাপস হয়ে যেতে পারে। যদি প্রম হয় তাহলে কিন্তু অনেক সময় ম্যালপ্রেজেন্টেশন থাকে, তাহলে কি হয় যে কর্ডটা প্রোল্যাপস হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু আমি দেখে নিতে পারছি যে কর্ডটা কি প্রোল্যাপস হয়ে গেল কিনা, কারণ কর্ড প্রোল্যাপস হলে ইট ইজ অ্যান এমার্জেন্সি, আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাটা ডেলিভারি করতে হবে। তো এটা একটা, এবং সেখানে কিন্তু কোনো কিছু মেজার আছে। তাহলে কর্ড প্রোল্যাপস হচ্ছে কিনা সেটা আমি তাহলে দেখতে পারি কর্ডের সিচুয়েশনে, এটা একটা। আর কি করতে পারি, যে পেশেন্টকে আমি কাফ করতে বলবো, কাশি দিতে বলবো। কাশি দিলে তখন কি হবে, যদি অ্যামনিওটিক ফ্লুইড হয়, এবং তাহলে কি হবে, ওই যে সার্ভিক্স থেকে, সার্ভিক্যাল ডাইলেটেশন থেকে কিন্তু কি হবে, সার্ভিক্স থেকে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা লিক করবে, যেটা আমি চোখে দেখবো যে হ্যাঁ সার্ভিক্স থেকে অ্যামনিওটিক ফ্লুইডটা আসছে। তাহলে তখন কিন্তু আমি মোরলেস এটা বুঝে যাচ্ছি যে হ্যাঁ এটা আমার প্রম। তাহলে এভাবে কিন্তু আমরা তার এই জিনিসটা যদি মোটামুটি কিন্তু আমি ফ্রম হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকেই কিন্তু আমি আমার ডায়াগনোসিসে কিন্তু আমার পৌঁছে গেলাম যে হ্যাঁ ইট ইজ প্রম। তাহলে যদি এরকম যদি হয় যে আসছে যে তাহলে আমরা কি বলবো, যে হ্যাঁ ইট ইজ এ কেস অফ প্রাইমারি গ্র্যাভিটা 37+ weeks of pregnancy with pre-labor rupture of membrane। এই গেল তোমার পেশেন্টের ব্যাপারে। এখন আসো যে কোশ্চেন যেটা করবে, যে তাহলে তুমি এটাকে বলো যে কেন তুমি এটাকে প্রিলেবার রাপচার অফ মেমব্রেন বলছো, কেন এটা হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম না, কেন এটা তোমার ভ্যাজাইনাল ইনফেকশন না, কেন এটা তোমার ইউরিনারি ইনকন্টিনেন্স না। অর্থাৎ কি, যে এই জিনিসগুলো তোমাকে তখন ডিফেন্ড করতে হবে যে কেন না, অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে তোমরা কিভাবে আসবে, কি কি বলবে। তার মানে কি কি হতে পারে, যে সবসময় যে যদি ওই যে কন্টিনিউয়াস লিকেজ, আমি যে একটা কথা বলেছিলাম যে কন্টিনিউয়াস লিকেজও কিন্তু, যদি গাশ অফ ফ্লুইড, সাডেন গাশ অফ ফ্লুইড যদি বলে না, তাহলে আমাদের জন্য বোঝাটা কিন্তু খুব ইজি হয়ে যায় যে হ্যাঁ ইয়েস ইট ইজ আ প্রম। বাট যখন ওই কন্টিনিউয়াস একটু একটু লিকের কথা বলে, কন্টিনিউয়াস লিকিং এর কথা বলে, তখন কিন্তু আমাদের দেন দ্য কনফিউশন অ্যারাইজেস যে আসলে কি এটা প্রম কিনা। ঠিক আছে, তো প্রম যদি না হয় তাহলে আর কি হতে পারে, যে এটা হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম হতে পারে। তো হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম কি, এটা ইজ দ্য এক্সেসিভ ডেসিডুয়াল গ্ল্যান্ডুলার সেক্রেশন। ঠিক আছে, এখান থেকে যে সিক্রেশন, এটা কিন্তু নট ফ্রম, ইট ইজ নট লাইকোরামনি। এটা তোমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা লাইকোরামনি না। এটা তখন যদি লাইকোরামনি না হয়, তাহলে কিন্তু আমরা তখন বলবো যে হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম। এরকম কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে পেশেন্ট কিন্তু আসতে পারে, এরকম ডিসচার্জের হিস্ট্রি নিয়ে আসে, হ্যাঁ ওয়াটারি ডিসচার্জ বলে, ভ্যাজাইনাল সিক্রেশন, এরকম অল্প অল্প লিকিংস এর কথা বলে। তো তখন আমরা কি করি, তখন কিন্তু সেগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রথমে আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিসে প্রম হয়তো বা লিখে রাখি, বাট পরবর্তীতে কিন্তু ডায়াগনোসিস ইজ চেঞ্জড। এটা তখন আমরা বলি যে না, এটা আসলে ইট ইজ নট প্রম, ইট মে বি হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম, এটা হয়তো পোটার জন্য হয়েছে। ঠিক আছে, এটা হতে পারে। তাহলে হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম এটা একটা আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে যে তোমার ইউরিনারি ইনকন্টিনেন্স এটা কেন না, ইউরিনারি ইনকন্টিনেন্স কেন না, যে ওই যে প্রথমে যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যেটা বলেছিলাম, যে তোমার হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসচার্জের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। তো এই ইউরিনের ক্যারেক্টারিস্টিক্স যেরকম হবে, যে একটা ইউরিনারি স্মেল থাকবে, তাই না, মেইনলি তো এটাই তো বোঝা যাবে যে হ্যাঁ ইউরিনারি স্মেল আছে কিনা। তাহলে এখান থেকে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করে নিতে পারবে। আর একটা জিনিস, যে যখন আমরা পেশেন্টকে কাফ দিতে বলি, যখন আমি দেখছি যে আমি তো পিভি করবো না, বাট যখন আমি ইন্সপেকশন, যদি অনলি ইন্সপেকশনও যদি করি পেরিনিয়াল রিজনে, তাহলে কিন্তু যখন আমি কাফ দিতে বলবো, কাফ দিতে বললে তখন আমরা কিন্তু খেয়াল করবো যে লিকেজটা কোত্থেকে হচ্ছে। ইট মে বি ফ্রম দি ইউরেথ্রা। যদি ইউরেথ্রা থেকে হয় তাহলে তো তুমি বুঝেই গেলে
যে এটা তো তাহলে আর সার্ভিক্স থেকে না, ইট ইজ ফ্রম দ্য ইউরেথ্রা, তাহলে ইট ইজ ইউরিনারি ইনকন্টিনেন্স। এবং সাথে তো তোমার ক্যারেক্টারিস্টিক্স ইয়েটা আছে, স্মেলটা তো ইউরিনারি স্মেল তো আছে, সেটা তো বুঝেই গেল। এভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশন। এই পেশেন্টের কিন্তু সে কিন্তু বলেছিল যে হ্যাঁ তার আগে কিন্তু ভ্যাজাইনাল ইনফেকশনের হিস্ট্রি আছে। আচ্ছা গেল, এখন দেখো এই যে ভ্যাজাইনাল ইনফেকশনেরও কিন্তু আবার, যেমন ভ্যাজাইনাল ইনফেকশন কি দিয়ে ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, what are the causes of vaginal infection? It may be from the bacterial vaginosis, it may be from the trichomoniasis, and it may be from the candidiasis. Okay, তাহলে এখন এই যে তিনটা কথা আমি বললাম, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ট্রাইকোমোনিয়াসিস এবং তোমার ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাকে ক্লারিফাই করে নিতে হবে যে তার কোন ধরনের ইনফেকশন। কারণ এই ধরনের যদি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হয় অথবা ট্রাইকোমোনিয়াসিস হয়, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। যদি ক্যান্ডিডিয়াসিস হয়, তার আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং the ট্রিটমেন্টও ডিফারেন্ট। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এবং ট্রাইকোমোনিয়াসিস আমরা মেট্রোনিডাজল দিয়ে ট্রিটমেন্ট করব, আর তোমার ক্যান্ডিডিয়াসিস তো আমরা অ্যান্টিফাঙ্গাল দেবো, তাই না? সেখানে ঠিক আছে। তো আমাদের এই জন্য কিন্তু আমাদের ক্লারিফাই করে নিতে হবে যে কিরকম। তো ধরো এখন তুমি ওই যে বললাম যে ক্যারেক্টারিস্টিক্সটা এই জন্য আমাদের জানা দরকার, তো তুমি তখন জিজ্ঞেস করবে যে কেমন। যদি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হয়, হ্যাঁ তাহলে কিন্তু তোমার সিক্রেশনটা হবে একটা হোমোজেনাস একটা সিক্রেশন হবে, হোয়াইট ডিসচার্জের সে কিন্তু হিস্ট্রিটা দেবে যে হোয়াইট ডিসচার্জ, ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, আর যদি ট্রাইকোমোনিয়াসিস হয়, ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে কিন্তু সে একটা ফ্রদের কথা বলবে, ফ্রদ সিক্রেশন, সাধারণত ইয়েলো টু গ্রিনিশ একটা সিক্রেশনের কথা বলবে। হ্যাঁ, এই ধরনের একটা ইয়ে দিবে, এবং তার সাথে তার ইরিটেশন থাকবে, ঠিক আছে, ট্রাইকোমোনিয়াসিস। আর হচ্ছে তোমার ক্যান্ডিডিয়াসিস, তো তোমরা জানোই যে এটা কার্ড লাইক ঠিক একটা সিক্রেশন হবে, কার্ড লাইক স্টিকি সিক্রেশন হবে, এবং সাথে তোমার ইচিং থাকবে, পারভাজাইনাল ইচিং থাকবে। কেমন? তো এইভাবে কিন্তু আমরা ফ্রম হিস্ট্রি, হ্যাঁ, কোন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসচার্জ কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করে নিতে পারি। আচ্ছা, আর কি আসবে যে যেমন এরপর যে ইনভেস্টিগেশন যেটা চলে আসবে, যখন যে ইনভেস্টিগেশন হিসেবেও কিন্তু আমরা এই জিনিসটাকে একটু আলাদা করতে পারি। যেমন যদি মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস আমরা কি পাবো, ক্লুসেল পাবো। ট্রাইকোমোনাসিস এর ক্ষেত্রে ট্রাইকোমোনাস পাবো এটা। আর ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে আমরা সুডোহাইফি পাবো। এই ধরনের জিনিসগুলো যে মাইক্রোস্কোপের নিচে আমরা যখন সোয়াবটা যদি নেই, তখন কিন্তু আমরা এই ধরনের ইয়ে করে পেলেও আমরা কিন্তু বুঝে যেতে পারবো। আচ্ছা, এই গেল। এখন আসো যে আমরা কিভাবে ইনভেস্টিগেশনে আমরা কি করব এই পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশনের কথা বলি, তাহলে আমি যেমন যেটা লিখেছি যে অ্যান্টিনাটাল স্ক্রিনিং টেস্ট, আমি কিন্তু এখানে আর ডিটেলস আর কিছু লিখলাম না। অ্যান্টিনাটাল স্ক্রিনিং টেস্ট কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, যে স্ক্রিনিং টেস্ট বলতে আমরা কি বুঝি, যে স্ক্রিনিং টেস্টের মধ্যে কি আছে, প্রথমে আসছে তোমার ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং। তোমরা কিন্তু এটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবে যে স্ক্রিনিং মানে স্ক্রিনিং আমরা সব পেশেন্টকে করব, ঠিক আছে, সেখানে তোমার ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, সিবিসিও বলে, কমপ্লিট ব্লাড কাউন্টও বলে। তবে যেখানে যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল না করে, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট ইজ নট দ্যাট মাচ নেসেসারি, ইট ইজ নেসেসারি বাট নট দ্যাট মাচ। আমাদের এখানে তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখাটাই এনাফ, ঠিক আছে। তাহলে স্ক্রিনিং এর মধ্যে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখবো, আর যদি পারি তাহলে তো অবশ্যই কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখবো, ঠিক আছে। আর কি করতে পারি, যে তোমাদেরকে যখন অ্যান্টিনাটাল স্ক্রিনিং টেস্ট বলতে বলা হয়, তখন তোমরা চেষ্টা করবে যে ব্লাডের গুলো আগে বলে নেওয়ার জন্য, ঠিক আছে, যে ব্লাড গ্রুপিং এর কথা বললাম, হিমোগ্লোবিন কথা বললাম, তারপরে আর কি আছে, ব্লাডের যে ব্লাড সুগার সেটা তোমরা দেখবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ আমরা দেখে এখন স্ক্রিনিং টেস্ট যাবে সেটা। তারপরে হচ্ছে যদি এটা প্লাস মাইনাস, সব ক্ষেত্রে যদি ফ্যাসিলিটি অ্যাভেল না করে তাহলে হয়তো বা না। আর হচ্ছে তোমার এইচবিএস এইজি দেখছি, ভিজিআরএল দেখছি, এই ব্লাডের এই জিনিসগুলা তোমরা কমপ্লিট করে নেবে। এরপরে হচ্ছে ইউরিন আরএমই, মানে রুটিন এক্সামিনেশন। ইউরিন আরএমই এখানে কিন্তু শুধু রুটিন এক্সামিনেশন, এখানে কিন্তু আমরা চট করে কালচারটা দিই না, এবং কালচারটা কিন্তু স্ক্রিনিং এর মধ্যে নাই।
ঠিক আছে, তাহলে আমরা ইউরিন আরএমএ এগুলো হচ্ছে আমার স্ক্রিনিং টেস্টের মধ্যে আসে। এবং আর আর যে স্ক্রিনিং এর মধ্যে যেটা আসে আলট্রাসোনোগ্রাফি, এটা তো একটা আছে সেটা। ঠিক আছে, তাহলে এগুলো গেল। এই জন্য আমি আর আলাদা করে কিন্তু স্ক্রিনিং টেস্ট গুলো লিখিনি। তোমার স্ক্রিনিং টেস্টটা মাথায় রাখতে হবে, এবং যদি পেশেন্টের যদি স্ক্রিনিং টেস্ট না থাকে তাহলে স্ক্রিনিং টেস্ট অবশ্যই তোমাকে করিয়ে ফেলতে হবে। আচ্ছা, এখন দেখো, এখন আমি তাহলে আবার আবার সিবিসি কেন লিখলাম, দ্যাট ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট এই জন্য লিখলাম যে প্রমের ক্ষেত্রে যে তোমাদেরকে আগে কিন্তু বলেছিলাম যে ম্যাটারনাল লিউকোসাইটোসিস, তাহলে এইখানে যদি পেশেন্টের প্রম নিয়ে আসে তাহলে কিন্তু এখানে আমার কমপ্লিট ব্লাড কাউন্ট করাটা ম্যান্ডেটরি। হ্যাঁ, যেখানে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা তো হিমোগ্লোবিন দেখতেই পাচ্ছি, ইএসআর দেখতে পাচ্ছি, এবং সাথে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু, এই প্যারামিটার গুলো আমাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, এটা গেল গেল। আচ্ছা, এই জন্য। আচ্ছা, আরেকটা দেখো, এখানে আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি সিআরপি। সিআরপিটা কি? এটা হচ্ছে যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা আমরা বলছিলাম যে এটা তোমার ইনফেকশন হচ্ছে কিনা। এখানে একটা ব্র্যাকেটে রেখেছি কারণ আমার কিন্তু এখন এই পেশেন্টের ক্ষেত্রে তার 37 উইকস অনওয়ার্ড হয়ে গেছে, এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমার দরকার নেই সিআরপি করার। সিআরপি আমরা কখন করব? যদি ওই যে যখন আমি বললাম যে আমি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে থাকবো, আমি চাইবো যে পেশেন্টটাকে আরেকটু টার্মের দিকে নিতে, তখন কিন্তু আমার এই জিনিসটা দেখার দরকার আছে। সেই জন্য এখন এই পেশেন্টের ক্ষেত্রে একটা আমরা করবো না। আমি জাস্ট এখানে মেনশন করেছি এই জিনিসটা বলার জন্য, এবং ব্র্যাকেটে দিয়ে রেখেছি যে এই কেসের জন্য এটার দরকার নাই। এবং তোমরা যখন কেস ফেস করবে তখন বারবারই একই কথা বলছি যে ওই পেশেন্টের জন্য কি দরকার সেই জিনিসটাই খালি তোমরা মেনশন করবে, ঠিক আছে? এবং তারপরে যদি কোশ্চেন করা হতো যে সাপোজ তোমার পেশেন্ট এটা না ওইটা, তখন তুমি তখন ওই জিনিস যেটা কোশ্চেন অ্যান্সার করা হবে, কোশ্চেন করা হবে, সেটা সেইভাবে অ্যান্সার করবে। আচ্ছা, এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটা হাই ভ্যাজিনাল সোয়াব নিতে পারি, এবং হাই ভ্যাজিনাল সোয়াব কি করবো? ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। কালচার সেন্সিটিভিটি করার জন্য আমরা হাই ভ্যাজিনাল সোয়াব নেব। কারণ আমরা কি জানি যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস কিন্তু এখানে একটা রোল প্লে করছে, ঠিক আছে? আর কি দিয়ে তোমার কোরিয়ান মাইনাইটিস আর কি দিয়ে হতে পারে? এস্টেরিজিয়া কলাই দিয়ে হতে পারে, তারপরে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস দিতে হতে পারে, স্ট্যাফিলোকক্কাস দিতে পারে। এই ধরনের যে মাইক্রোঅর্গানিজম গুলো তোমরা নামগুলো কিন্তু একটু জেনে রাখবে, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তাহলে এই জন্য আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি পাঠাবো। আচ্ছা, আর একটা যে টেস্ট স্পেসিফিক ফর প্রম, যেটা আমরা করি যে নাইট্রোজেন টেস্ট, এটা কিন্তু লিটমাস পেপারের মতন, তাই না? যে এই জিনিসটা কি, আমরা যখন ওই যে পার স্পেকুলাম, যে স্টেরাইল পার স্পেকুলাম এক্সামিনেশন করবো, সেখান থেকে আমরা কি করব? যে অ্যামনিওটিক ফ্লুইডটা নেব, ঠিক আছে? যে ওখানে যে পুল অফ ফ্লুইড যেটা নিব, সে ব্লেডে যেটা আসবে, সেখান থেকে আমরা নিয়ে কি করব? সেখানে আমি যে নাইট্রোজেন পেপারটা রাখবো, নাইট্রোজেন পেপারটা কি হবে? ইয়েলো টু ব্লু। ইয়েলো টু ব্লু যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো ইয়েস, ইট ইজ অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ, এখানে যে পিএইচ এর যে ব্যাপারটা আছে, যে অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু অ্যালকালাইন, বাট নর্মাল ভ্যাজিনাল ফ্লুইডটা হচ্ছে তোমার পিএইচ অ্যাসিডিক। এই যে জিনিসগুলা, যে যদি তার মানে ইয়েলো থেকে যদি ব্লু হয়ে যায়, অ্যালকালাইন যদি হয়ে যায়, তাহলে আমরা ধরে নিব যে এটা অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, আর একটা কি টেস্ট করতে পারি? এটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে সাধারণত টেস্ট করা হচ্ছে, এটা কি ফার্নিং টেস্ট। ওই যে ফ্লুইডটা আমি নিলাম, সেটা আমরা কি করবো? একটা স্লাইডের মধ্যে রাখবো, এবং and it is allowed to dry, মানে ড্রাই করতে দেবো। ড্রাই করার পরে আমরা মাইক্রোস্কোপ আমরা দেখবো, কি দেখবো? যে ওখানে ফার্নের মতন একটা প্যাটার্ন অফ ক্রিস্টালাইজেশন হয়ে আছে। তো সেটাকে যদি এটা হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, ফার্নিং প্যাটার্ন যদি থাকে তাহলে ইট ইজ অ্যামনিওটিক ফ্লুইড। এভাবে আমরা জাস্ট ক্লারিফাই করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে তখন আমরা বুঝে যাচ্ছি যে হ্যাঁ, উই আর কনফার্মিং দ্যাট ইট ইজ, হ্যাঁ, ইয়েস ইট ইজ প্রম। আচ্ছা, আর কি? ইউরিন, এখানে আমি কি করব? যে হ্যাঁ, একটা আমি কিন্তু ইউরিন কালচার দেব, যে তার ইউটিআই আছে কিনা, তাই তো? ইউটিআই আছে কিনা, এবং যদি ইকুয়ালে থেকে থাকে তাহলে আমি কি ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করব তাকে, কোনো স্পেসিফিক কোনো তার রেজিস্ট্যান্সি আছে কিনা সেই জিনিসটা দেখানোর জন্য। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর হচ্ছে যে এই যে দেখো, আরেকটা টেস্ট যেটা আমি লিখে রেখেছি, যে আল্ট্রাসোনোগ্রাফি ফর ফিটাল সাইজ এন্ড এফআই। এটাও কিন্তু দিস ইজ নট ফর, আমার কিন্তু এখন দরকার নেই এই আল্ট্রাসোনোগ্রাফিটা। আমার ক্লিনিক্যাল আই ইজ এনাফ, যে তার ফিটাল সাইজটা, এই পেশেন্টের ফিটাল সাইজটা কিরকম হবে। এবং আমি তো পালপেশন যেটা আমি কিন্তু বুঝে গেছি যে লাইকার ইজ নট অ্যাডুকেট। সুতরাং এই যে অ্যামনিওটিক এফআই, দ্যাট ইজ অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স,
এটা আমি জাস্ট এই জন্য ব্র্যাকেট দিয়ে রেখেছি যে ইট ইজ এখন আমার এই পেশেন্টের ক্ষেত্রে যেখানে এই পেশেন্ট আমি বুঝতে পারছি যে সে লেবারের দিকে চলে যাচ্ছে এবং তার ডেলিভারি ইজ এনসুইং। তো সুতরাং আমার এই পেশেন্টের ক্ষেত্রে এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমি নিশ্চয়ই তাকে আল্ট্রাসোনোগ্রাফিতে পাঠাবো না। এটা তোমার ক্লিনিক্যাল আইই যথেষ্ট এবং হার্ট সাউন্ড অস্কালটেট করবে যে কিরকম অবস্থায় আছে। তবে ওই যে যেটা বললাম যে যদি আমি যখন এক্সপেক্টেড ম্যানেজমেন্টে যাব তখন ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে সিটিজি কার্ডিওটোগ্রাফি, এটা তুমি যদি তোমার ফ্যাসিলিটি অ্যাভেল করে তাহলে তুমি একটা সিটিজি লাগিয়ে রাখতে পারো যে দেখার জন্য যে হ্যাঁ কিভাবে ইজ ইট রিঅ্যাক্টিভ আর নন রিঅ্যাক্টিভ, অ্যাসিউরিং আর নন রিঅ্যাসিউরিং, এই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য যে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করছে কিনা। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি ইনভেস্টিগেশন। আশা করি তোমরা বুঝেছো ইনভেস্টিগেশন গুলো। আচ্ছা, আর ইনভেস্টিগেশনে যেটা বললাম যে যদি আন্ডার মাইক্রোস্কোপ যদি ইয়েগুলো দেখি যে ভ্যাজানাল ইনফেকশনে আমরা যে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসে কি পাবো, এটা তো বলেছি যে ক্লুসেল পেতে পারি। তারপর যদি ট্রাইকোমোনাস হয় তাহলে ট্রাইকোমোনাসিসের ক্ষেত্রে ট্রাইকোমোনাস পাবো, অথবা ক্যান্ডিডা হলে সুড হাইভি পাবো। এভাবেও করেও কিন্তু আমরা তো ডিফারেন্সিয়েট করে নিতে পারি। ঠিক আছে, এই এখন আসো যে আমার এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি হবে, তাই তো? যে ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্ট আসলে কিসের উপর ডিপেন্ড করে? ম্যানেজমেন্ট সাধারণত বেশ দুই তিনটা ফ্যাক্টর আছে এটার উপরে। মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে গেস্টেশনাল এজ, একটা মেইন ফ্যাক্টর, এবং আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে কোরিয়ামিয়োনাইটিস, ডেভেলপমেন্ট অফ কোরিয়ামিয়োনাইটিস। তাহলে এখন আমার এখানে গেস্টেশনাল এজ হচ্ছে 37 প্লাস, এবং আমি যতটুকু বুঝলাম যে এখানে কোনো নো ফিচার অফ কোরিয়ামিয়োনাইটিস, তাই তো? আচ্ছা, কিন্তু যেহেতু তোমার গেস্টেশনাল এজ মানে 37 প্লাস, তার মানে ইট ইজ টার্ম প্রম, এবং অলরেডি লেবার, অনসেট অফ লেবার হ্যাজ স্টার্টেড। সো এখন আমি তাহলে কি করব? সাধারণত আমরা পেশেন্টকে বেড রেস্টে রাখবো, যেটা অন্য পেশেন্টদের ক্ষেত্রেও তাই করি, বেড রেস্টে রাখি এবং একটা স্টেরাইল ভালভাল প্যাড ইউজ করতে তাকে বলি, হ্যাঁ, যাতে ইনফেকশন যাতে না হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য সে একটা স্টেরাইল ভালভাল প্যাড ইউজ করবে। এবং ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিই এবং প্রথম 48 আওয়ার্স আমরা কি রাখবো, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক রাখবো। ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকটা কি সাধারণত আমরা কি দিই, যে অ্যাম্পিসিলিন এবং ইরাইথ্রোমাইসিন। ঠিক আছে, এটা ইনজেক্টেবল ফর 48 আওয়ার্স, দেন we switch over to oral amoxicillin and with oral erythromycin। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু ইউজ করব। আচ্ছা, আর হচ্ছে হোয়াট অ্যাবাউট কর্টিকোস্টেরয়েড? কর্টিকোস্টেরয়েড কখন আমরা ইউজ করব? when the pregnancy is less than 34 weeks, তাই তো? যে কর্টিকোস্টেরয়েডের কিছু ইউটিলিটি আছে, you know all about that. It prevents RDS, that is respiratory distress syndrome. It prevents necrotizing enterocolitis, এই ধরনের যে তারপরে ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, নিউনেটাল স্পিটাসের যে নিউনেটাল যে এই ধরনের যে কমপ্লিকেশন গুলো কিন্তু কি করে, কর্টিকোস্টেরয়েড প্রিভেন্ট করে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি এখন আমার এই কেসের ক্ষেত্রে কিন্তু নো নিড অফ গিভিং এনি কর্টিকোস্টেরয়েড, বা তোমাদের এই জিনিস আমি এনেছি যদি এটা ওরকম লেস দ্যান 34 উইকস হয় তখন তোমাদেরকে কর্টিকোস্টেরয়েডটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে, যেমন ওগুলো সবগুলোই কিন্তু আমার এই পেশেন্টের ক্ষেত্রে না, যদি অন্য কোনো পেশেন্ট হয় এবং যদি প্রিটার্ম প্রম যদি হয় তখন যে ব্যাপারগুলো থাকে, যে ইউজ অফ টোকোলাইটিক আমি ইউজ করব কিনা, আমি ম্যাক্সালফ ইউজ করব কিনা, এই যে জিনিসগুলো, আমি প্রোজেস্টেরন ইউজ করব কিনা, এই যে এখানে কোনো there is no role of progesterone, কোনো প্রোজেস্টেরন এখানে কোনো রোল নাই। তবে আমি ম্যাক্সালফ ইউজ করতে পারি, কারণ এটা তোমার নিউরো প্রোটেকশন দেয়, বাচ্চার নিউরো প্রোটেকশন দেয়। তবে এখানে এই ক্ষেত্রে আমার এই কেসের জন্য এগুলোর কোনো দরকার নেই। আমার এখানে আমি অ্যান্টিবায়োটিকটা ইউজ করব, পেশেন্টকে রেস্ট রাখবো এবং তার স্টেরাইল ভালভাল প্যাডটা আমি দিতে বলবো। আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু লিভ নিচ্ছি, আমি 2 মিনিট পরেই আসছি। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার একটু এমার্জেন্সি হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি একটু
শেষ করতে। আচ্ছা, শুনতে পাচ্ছ তো না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমার এই পেশেন্টের কিন্তু কি করব, যে আমি তাকে রেস্টে রাখলাম, বালবাল প্যাড দিলাম, আর কি করেছি যে অ্যান্টিবায়োটিক দিয়েছি, কেমন? আচ্ছা, আর একটা কি হচ্ছে যে এখন এখন আমার তাহলে এই পেশেন্টকে নিয়ে আমি কি করব, আমি একটা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, মানে আমি কি করব, ডেলিভারিটা এখন আমি কিভাবে করব, কিংবা কিভাবে করাবো, কিংবা ডেলিভারির জন্য আমি কতক্ষণই বা ওয়েট করব। তাহলে এখন আমরা কি জানি, প্রথমে যেটা বলেছি যে সাধারণত এইসব পেশেন্টরা যদি টার্ম হয়, তাহলে কিন্তু 24 আওয়ার্স এর মধ্যেই কিন্তু তাদের ডেলিভারিটা শুরু হয়ে যায়, ঠিক আছে? মানে অনসেট অফ লেবারটা কিন্তু শুরু হয়ে যায়, এবং আমি 24 আওয়ার্স পর্যন্ত কিন্তু অবজার্ভ করব যে তার সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে কিনা, তার লেবারটা এনশিওর হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে যেটা লিখেছি যে টু ওয়েট ফর স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার ফর 24 আওয়ার্স। তাহলে আমরা কিন্তু 24 আওয়ার্স থেকে অবজার্ভ করব এইসব জিনিস, যে মেজারগুলো আমি দিলাম সেগুলো করে আমি 24 আওয়ার্স অবজার্ভ করব যে তার ডেলিভারিটা হচ্ছে কিনা, এটা দেখার জন্য। আচ্ছা, যদি সাধারণত ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে, 90% কেসে কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে আমাদের ডেলিভারিটা হয়ে যায়। আচ্ছা, ইফ ফেলস, এখন 24 আওয়ার্স এর মধ্যে যদি আমার ডেলিভারিটা না হয়, তখন কি হলো, যে আমি কি করব, যে আমি লেবারটা ইনডিউস করব। ইনডিউস করব কিভাবে, যে আমি জানি যে লেবার ইনডিউস করার জন্য আমাদের বিশপ স্কোরিং ইজ এসেনশিয়াল। আমি বিশপ স্কোরিং করব যে আমার এই পেশেন্টের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অ্যালাউ করা যাবে, মানে ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করা যাবে কিনা। ঠিক আছে, যদি যাই, এবং তাহলে আমি কি করব, যে হ্যাঁ, আমি লেবার ইন্ডাকশন করব উইথ গিভিং অক্সিটোসিন, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা অক্সিটোসিন ইউজ করি, লেবারটা ইনডিউস করি, ঠিক সেভাবে আমরা লেবার ইনডিউস করি। আচ্ছা, আর যদি এখন এটাও ফেল হতে পারে, যদি অক্সিটোসিন যদি ফেল হয়, দেন দেয়ার ইজ অপশন ফর সিজারিয়ান সেকশন, এটা একটা। আচ্ছা, আর একটা হচ্ছে যে, অথবা যদি হতে পারে যে এলএসসিএস, যদি মানে সিজারিয়ান সেকশন আমরা কখন করবো, অন্য কোনো অবস্টেট্রিক রিজনে, যদি ধরো মালপ্রেজেন্টেশন থাকে, এরকম যদি হয়ে যায়, কিংবা কন্ট্রাক্টেড পেলভিস থাকে, এই ধরনের আদার্স কোনো যদি ইন্ডিকেশন থাকে যে হ্যাঁ সিজারিয়ান সেকশনের জন্য, তাহলে তো উই শুড গো ফর সিজারিয়ান সেকশন, ঠিক আছে? কিন্তু প্রম হয়ে গেলে প্রথমেই কখনোই সিজারিয়ান সেকশনের কথা বলবে না। আমরা যেটা বলি যে আমরা 24 আওয়ার্স অবজার্ভ করবো, অ্যান্টিবায়োটিক দিব, এবং আমরা দরকার হলে লেবার ইনডিউস করবো উইথ অক্সিটোসিন। তারপর যদি ফেল করি, তখন আমরা হচ্ছে সিজন সেকশন আমাদের তো হাতে আছে। আচ্ছা, তো মোটামুটি এটাই হচ্ছে আজকের ক্লাসে। তো আমি একটু, আমার আজকে একটু এমার্জেন্সি আছে, এই জন্য আমি একটু আগেই লিভ নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে পরে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ম্যাম, প্রমের উপর অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। আমরা অধীর অপেক্ষায় থাকবো আপনার পরের সেশনের জন্য। ধন্যবাদ। আমি তাহলে এখন লিভ নিচ্ছি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।